এইখানে আমি আপনাদেরকে একটু জিনিস বলি। সেটা হইতেছে অনেক কিছু আছে, রিসার্চ করার মতো অনেক জায়গা আছে। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। সব সফটওয়্যার আপনার সব ফ্রিও না, সব সফটওয়্যার পেইডও না। কিছু সফটওয়্যার আছে পেইড, কিছু সফটওয়্যার আছে ফ্রি। তো পেইড সফটওয়্যার গুলো অবশ্যই ভালো, ফ্রি সফটওয়্যার গুলোর থেকে পেইড সফটওয়্যার গুলো অবশ্যই আপনার ইউজার 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 ফ্রেন্ডলি ইন্টারফেস আছে। এবং ওইখানে আপনার অনেক ধরনের টেস্টিং গুলো করা যায়, অনেক টেস্টিং করা যায়। আচ্ছা, এখন আমরা একটু আহ আচ্ছা, পোলাপাইন আসুক। পোলাপাইন এত দেরি করতেছে কেন? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে, করব? হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই সময় একটা কথা বললেন যে আইডিয়া জেনারেট করা, যার মাধ্যমে কি প্রফেসরের কাছে মূল্যবান নিজেকে বানানো যায় কিছু। সো এখন আমার যদি এরকম কিছু আইডিয়া থাকে যেটা আমি যেই সাবজেক্টে পড়াশোনা করছি সেটার বাইরের কোনো সেক্টরে, তো সেই ক্ষেত্রে কি প্রফেসর এটার উপর ইন্টারেস্টেড হবে? আরেকবার বলেন। ওই সময় একটা কথা বলছিলেন যে মানে আমি যদি বেটার আইডিয়া দিতে পারি তাহলে প্রফেসর আমার প্রতি ইন্টারেস্টেড হবে, তার হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে। তো এখন আমি যদি এমন কোনো আইডিয়া জেনারেট করি যেটা আমার পড়াশোনার বাইরে, মানে আমার সাবজেক্টের বাইরে, সেই হুম। ক্ষেত্রে কি প্রফেসর ইন্টারেস্টেড হবে? এখানে বলে তো কিছু না। যেমন ইয়া করবেন, আপনি যদি কালকে কেমিস্ট্রি রিলেটেড কোনো কাজ করেন, বায়োলজির বায়োমেডিক্যালকে কানেক্ট করে যদি কোনো কাজ করেন, কোনো ইয়া নাই, বাধা ধরা কোনো মানে নিয়ম নীতি নাই যে আপনাকে এইটাই করতে হবে ওইটাই করতে হবে। হ্যাঁ, আপনি কাজ করবেন, কাজ করতে করতে এক সময় আপনার কানেক্টেড হয়ে যাবেন। আচ্ছা, 1 মিনিট, আমার একটু ফোন আসছে। আচ্ছা, আহ তো হ্যাঁ, আমি হয়তো আফ্রিদের ব্যাপারটা বলছি যে আসলে এখানে কোনো বাধা ধরার কিছু নাই। হ্যাঁ, না। হ্যাঁ, তো আমি যেখানে আমরা যেখানে বলতেছিলাম যে আসলে তো এই হচ্ছে সিচুয়েশন আপনার। এখানে আপনার কাজটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কেমন কাজ করতেছেন, কত ভালো কাজ করতেছেন, বা কিভাবে আপনার অ্যাপ্রোচ গুলো করতেছেন। তো এখানে বেশ কয়েকটা সফটওয়্যারের কথা আমরা আমাদের সফটওয়্যার রিলেটেড কাজগুলো আমরা রিসার্চ জার্নিতে আমরা উল্লেখ করছি। তো আজকে আমরা আমরা আপনাদের সাথে, সবাই আছেন তো? না, আমাকে দেখা যায় শোনা যায় সবই তো করা যায়, তাই না? জি। জি। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে একটা সফটওয়্যার দেখাবো। এটা শেষ মোমেন্টে বলতেছি, এর কারণ হচ্ছে যে ওই এটা আসলে খুবই মানে সফিস্টিকেটেড একটা ব্যাপার আর কি এখানে। আপনারা কে কে ম্যাটেরিয়াল স্টুডিওর নাম শুনছেন বলেন তো? ম্যাটেরিয়াল স্টুডিওর নাম শুনছেন কেউ? না ভাই। জি না ভাই। আচ্ছা, ম্যাটেরিয়াল স্টুডিওর নাম শোনেন নাই না? আচ্ছা, ম্যাটেরিয়াল স্টুডিও এমন একটা সফটওয়্যার। এটা আসলে সফটওয়্যার না, অনেকগুলো সফটওয়্যারের প্ল্যাটফর্ম, যেটা আপনাকে বেসিকলি এটা এনেবল করে যে অনেকগুলো সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে। হ্যাঁ, ম্যাটেরিয়াল স্টুডিও আপনার এখানে অনেকগুলো সফটওয়্যার কি কি আছে?
ক্যাস্টেপ আছে, ডিমল 3 আছে, ফরসাইট আছে, তারপর আপনার আছে এই সাইডে এসটিপি আছে, তারপর আরো অনেকগুলো আছে। তো এটা অ্যাবজর্পশন লোকেটর আছে। এটা আসলে বইলে না, হ্যাঁ, যে এত পরিমাণ আচ্ছা, আমাকে না শোনা গেলে একটু বললেন। শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটু প্রবলেম হচ্ছে ল্যাপটপে। আচ্ছা, নেটওয়ার্ক খারাপ হচ্ছে আমার কাছে। Whatever. আচ্ছা, এখন আমি একটু কথা বলতে থাকি। আমাকে জুমের একটা একটু প্রবলেম ক্রিয়েট করতেছে, তারপরে একটু কথাটা চালাই যায়। সেটা হইতেছে যে উম আচ্ছা, আমি স্ক্রিন অন করছি, আপনারা দেখতে পাচ্ছেন? ম্যাটার স্টুডিও এটার নাম। জি ভাই, জি দেখা ভাই। দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। এটা আমি আমরা অনেক আগে আলোচনা করছিলাম একবার ওই ওয়ার্কশপের সময়। হ্যাঁ, এটা খুবই ভারী একটা সফটওয়্যার। এটা চালাইতে আপনার লিস্ট এটা জায়গায় খাবে 2 জিবি। সফটওয়্যারটা আপনাদের কাছে আমরা আপনাদেরকে দিব, এবং এটার ইনস্টলেশন আপনারা করতে পারবেন না। আমাদের এক্সপার্টিস ছাড়া আপনারা একা একা সফটওয়্যার ইনস্টল করতেও পারবেন না। আমরা আপনাকে সফটওয়্যার ইনস্টল করে দিব, এটা কোনো টেনশন নাই। আমাদের সফটওয়্যার গুলা পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। সো আপনি যদি নিজে কোনো চেষ্টাও করেন, পাসওয়ার্ড ভেঙে আপনারা পারবেন না। এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয়ত, লাইসেন্স। সফটওয়্যার যদি কোনো কারণে ইনস্টল করেও ফেলেন, লাইসেন্সে যে সমস্যা হবে, লাইসেন্স নাম্বার আপনাদের কাছে নাই, লাইসেন্সিং প্রবলেমটা হবে। লাইসেন্সটা আসলে কি, এগুলো তো পেইড সফটওয়্যার, এগুলো তো কোনো কিছু আপনার ইয়া না, এই যে কি বলে, ফ্রি সফটওয়্যার না যে আপনার লাইসেন্সিং লাগবে না। লাইসেন্সিং এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা কালকে যখন কোনো জার্নালের পাবলিকেশন করতে যাবেন, সেক্ষেত্রেও আপনার সফটওয়্যারের লাইসেন্স নাম্বার লাগবে, লাইসেন্সিং লাগবে। তো এখানে আপনাকে একটু বলি, সেটা হইতেছে দেখা যায় তো নাকি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমি আমার রিসেন্ট আমাদের একটা কাজ আছে, এটা একটু একটু বলতেছি। আমাদের অনেক সাইডে আমি কাজ করি মাশাল্লাহ। তো তার মধ্যে এটা একটা কাজ, আমার এনার্জি ম্যাটেরিয়ালস এর কাজ আছে, বাট এই মুহূর্তে এটা একটা কাজ আছে। এইটা একটু বলার চেষ্টা করছি আমি আপনাদেরকে। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি ভাই। জি ভাই। আচ্ছা, এইটা এইটা হচ্ছে উম এইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে, কিছু ঘুরতেছে দেখতে পাচ্ছেন? জি জি। জি জি ভাই। ভাই। ইন্টারেস্টিং কিছু দেখতে পাচ্ছেন? যে হ্যাঁ, এতদিন ওই টিভিতেই দেখতাম, ইউটিউবে দেখতাম, এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এইটা কি দেখেন, এখানে আমি একটা ক্লাস্টার দেখাচ্ছি, ন্যানো ক্লাস্টার। হ্যাঁ, এটা হচ্ছে নিচের যে ক্যারিয়ারটা দেখতে পাচ্ছেন, এটা একটা ন্যানো ক্লাস্টার। এটা হচ্ছে টাইটানিয়াম ডাইকার্বাইড, মানে এটা ম্যাগজিনের ন্যানো ক্লাস্টার। এখানে এই ক্লাস্টারটা হচ্ছে 3x3। আহ আপনাদেরকে আমি এটা দেখাই আপনারা কিভাবে করবেন। সব একটু সতর্ক হয়ে বসুন, কারণ আমি এখন একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আচ্ছা, লেটস সে আমরা একটা নতুন একটা প্রজেক্টে হাত দিই, লেটস সে, হ্যাঁ। সেটা হচ্ছে নিউ প্রজেক্ট ওপেন করতেছি একদম। আহ, এই যে নিউ প্রজেক্ট আমি করতেছি। আজকে কত তারিখ? 15 নভেম্বর। আচ্ছা, একটু ধৈর্য ধরে বসেন, হ্যাঁ। ভালো কিছু দেখবেন না, আশা রাখি। আচ্ছা, টাইটানিয়াম ম্যাগজিন নিয়ে একটু কথা বলি। ধরেন সুপার ক্যাপাসিটরের নাম শুনছেন? ক্যাপাসিটর সম্পর্কে তো আইডিয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সবার আছে। ক্যাপাসিটর নিয়ে ধরেন এখন সুপার ক্যাপাসিটরটা খুব বেশি আলোচনায় আসতেছে। সুপার ক্যাপাসিটরটা আসলে কি? সুপার ক্যাপাসিটরটা হচ্ছে লেটস সে ন্যানো লেভেলের কোনো ক্যাপাসিটর। আপনার ফ্যান তো ঘুরতেছে, মাশাআল্লাহ, ফ্যান
মাথার উপরে সিলিং ফ্যান। তো এটা আসলে কেন ঘুরে বা এটা আসলে মানে ওইভাবে কারণ এখানে ক্যাপাসিটরের একটা ভূমিকা আছে, আপনারা নিজেও জানেন। হ্যাঁ, তো ক্যাপাসিটরটা কি করে, ওই যে আপনারা এতটুকু জানেন যে হ্যাঁ ওই যখন ওরা কিছু পরিমাণ চার্জ সঞ্চয় করে, তারপর ওই চার্জটা যখন প্রয়োজন হয় তখন ওইটা আবার ইয়ে করে দেয়, ডিসচার্জ করে, এবং ওই চার্জ দিয়েই পরবর্তীতে আপনার ফ্যানটা আবার রোটেট করে। তো এখন কথা হইতেছে যে এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা যদি অ্যাটমিক লেভেলে চিন্তা করা যায়, আচ্ছা আমার স্ক্রিন দেখা যায় তো, তাই না? জি ভাই। আচ্ছা, এইখানে এটা যেটা দেখাইতেছি এটা হচ্ছে একটা অ্যাটমিক স্ট্রাকচার, ইউনিট স্ট্রাকচার অফ টাইটানিয়াম ডাইকার্বাইড। এখন টাইটানিয়াম ডাইকার্বাইড বা ম্যাগজিন দিয়ে বহুত কাজ করা যায়। আপনি চাইলে এটা সোলার সেলে ইউজ করতে পারবেন, চাইলে ব্যাটারির জন্য ইউজ করতে পারবেন, ইলন মাস্কের টেসলার সাথে যোগাযোগ করতে পারবেন কালকে ভালো কাজ করে, অথবা চাইলে ক্যাপাসিটি নিয়ে কাজ করতে পারবেন, অথবা চাইলে ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে তো পড়াশোনা করে আসছেন ইয়াতে, করছেন জি না? ওয়াটার স্প্লিটিং এর কাজ করে ওরা শুনতে। হ্যাঁ, এই তো সুন্দর হাইড্রোজেন ফুয়েল সেল, ওইখানে গবেষণা করতে পারবেন এই এই টাইটানিয়াম দিয়ে, সরি ম্যাগজিন দিয়ে। আচ্ছা, আরো গবেষণার কোনো শেষ নাই, আরো বলি, সেন্সরের কাজ করতে পারবেন এটা দিয়ে। আপনি চাইলে কালকে টেক্সটাইলের মধ্যে এর মধ্যে ইন্টিগ্রেশন করতে পারবেন। লেটস আমাদের কটন কি দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে না? সেলুলোজের সাথে এটার ইন্টারাকশন ঘটাই দেখেন, এটা কি লেভেলের ব্যান্ড গ্যাপ আসতেছে, ইলেকট্রন ডেনসিটি ম্যাপটা কেমন আসতেছে, তারপর এনথালপি রেজাল্টটা কেমন আসতেছে। আচ্ছা, একটু দেখাই, এই যে বল বল দেখতে পাচ্ছেন, জি ভাই। জি ভাই জি ভাই এখন জি বন্ড ভাইয়া। গুলা আমি একদম মানে শুরু থেকে দেখাইতেছি একদম হাতে কলমে। বন্ড গুলা আপনার যে ইয়া করে দিলাম, টেনশন নিয়েন না, আজকে একটু ফার্স্ট দিন তো বেশি কিছু আলোচনা এই মুহূর্তে আর করা পসিবল হবে না। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি একটু ওভারভিউ দিব, অনেক কথা বলার ছিল, আর আজকে এখন একটু ওভারভিউ দিব আর একটু, তারপর আপনাদেরকে এই সেশন শেষ হলেই শেষ, আর নতুন কোনো সেশন আমি আয়োজন করবো না। আচ্ছা, কয় মিনিট আছে একটু আমাকে জানায়েন কেউ, হোয়াট এভার। তো এখন একটু দেখেন, এইটা হচ্ছে এক একটা ইউনিট সেল। আচ্ছা, আমি একটু ডিসপ্লেটা আপনাদেরকে একটু ইয়া করে দিই, লেবেলিং করে দিই, আসলে কোন কোন জায়গায়। দেখেন আমি লেবেলিং করে দিচ্ছি, এই যে এলিমেন্ট নেমে আপনি অ্যাপ্লাই করবেন, এলিমেন্ট নেম চলে আসবে। এখন দেখেন উপরের সেলগুলো দেখেন, খেয়াল করেন মনোযোগ দিয়ে। এইখানে এক একটা সেল, এই যে উপরেটা টাইটানিয়াম, নিচে পাশেটা কার্বন, টাইটানিয়াম, কার্বন, আবার টাইটানিয়াম, টাইটানিয়াম, কার্বন, কার্বন, টাইটানিয়াম। এটা হচ্ছে একটা ইউনিট সেল, দিস ইজ অ্যান ইউনিট সেল। হ্যাঁ, এইটার সাথে অ্যাড হয়ে আছে উপরে একটা নিচে একটা, এটা এটা হচ্ছে একটা ইউনিট সেল অফ ম্যাগজিন। এখন এই ইউনিট সেলটাকে আপনি ন্যানো ক্লাস্টার বানাইতে পারবেন, বা আপনার এই ইউনিট সেলের সাথে লেটস সে কার্বন ন্যানো টিউবটা অ্যাড করে দেন, কার্বন ন্যানো টিউবের অ্যাড করে আর একটা নতুন ধরনের কনজুগেট বানাই ফেললেন, বা পলিমার, মেটাল পলিমার, বা এক কথায় কনজুগেট বানাই ফেললেন। এটার ক্যারেক্টারিস্টিক্স তখন হয়ে কার্বন ন্যানোটিউবের কনজুগেট, সেটা একটা টোটালি নতুন ধরনের ম্যাটেরিয়ালস। এটা আপনি আবিষ্কার না হইলেও আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আবিষ্কার করে ফেললেন। লেটস সে আপনি এই টাইটানিয়ামের সাথে সালফার অ্যাড করলেন, সিলিকন অ্যাড করলেন, জার্মেনিয়াম অ্যাড করলেন, বা টাইটানিয়ামের সাথে একটু টেইলরিং করলেন। লেটস সে টেইলরিং কেমনে করা হয়, এই যে টাইটানিয়াম আছে না, দেখেন টাইটানিয়ামের এখনো দুইটা হাত আছে, দেখছেন? এই যে আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি কিন্তু, দেখা যায়? জি ভাই, জি দেখা ভাই যায়। এই দুইটা যে হাত ফাঁকা হাতগুলোর মধ্যে আপনি ফ্লোরিন অ্যাড করে দিলেন, লেটস সে ফ্লোরিন অথবা ক্লোরিন, মানে 17 গ্রুপের যে দশগুলো আছে। তারপরে ধরেন আপনি হচ্ছে এখানে আরো সুন্দর বলি, হাইড্রোক্সিল হাইড্রোক্সিল অ্যাড করে দিলেন। হাইড্রোক্সিল অ্যাড করলে একরকম টেইলরিং হবে, ফ্লোরিন অ্যাড করলে আরেক রকম হবে, ক্লোরিন অ্যাড করলে আরেক রকম হবে, সিলিকন অ্যাড করলে আরেক রকম। ইউ নেভার নো যে আসলে কোনটাতে কি ধরনের রেজাল্ট আসতেছে। হ্যাঁ, আপনি 5টা পেপার পড়ে একটা ধারণা নিতে পারেন, কিন্তু আপনি যদি 5টা পেপার পড়ে এতটুকু বুঝতে পারেন, আচ্ছা জার্মেনিয়াম ইউজ করলে এটার একটা বেটার রেজাল্ট আসার সম্ভাবনা আছে, ওকে ফাইন, আমি জার্মেনিয়াম ইউজ করতেছি। বা আচ্ছা, হাইড্রোক্সিল ইউজ করলে বা হাইড্রোজেন প্রোটন ইউজ করলে একটা ভালো কিছু আসতে পারে, দেন আপনি ওইটার জন্য অপটেড হইলেন।
সো আপনার এখানে লিমিটলেস, আপনি খালি একটু হালকা একটা চেঞ্জ করবেন, একটা করে পেপার বের হবে, হালকা একটা নিয়ে আসবেন, আরেকটা নতুন অপরচুনিটি। আরো সুন্দর করে বলি, এখানে দেখেন অনেকগুলো ক্যালকুলেটর আছে, দেখেন মডিউলস আছে, অনেক মডিউলস। এই যে এই মডিউলস গুলো এক একটা ফাংশন। মডিউলস গুলো দেখেন, এখানে আছে অ্যাবজর্পশন লোকেটর, অ্যামরফাস সেল, ব্লেন্ডস আছে, ক্যান্টেরা আছে, ক্যাস্টেপ আছে, সিসিডিসি আছে, কনফর্মার্স আছে, ডিএফটিবি প্লাস আছে, ডিমল 3 আছে, ফরসাইট আছে, গসিয়ান আছে, তারপরে আছে গাল্প আছে, কাইনেটিক্স আছে, মেসোডাইন আছে, মেসোসাইট আছে, এত এত পরিমাণ আছে। আরো 10টা আরো আছে, মরফোলজি আছে, ওয়ান টেপ আছে, পলিমর্ফ আছে, ওমেরা আছে, রিফ্লেক্স আছে, তারপর সফটশন আছে, ভ্যাম্প আছে, সিনথিয়া আছে। আচ্ছা, এতগুলা আপনি এতগুলার কাজ শিখতে শিখতে আপনার অ্যাটলিস্ট 1 বছর সময় লাগবে, যদি খুব ভালো লার্নার হয়ে থাকেন, ফাস্ট লার্নার হয়ে থাকলেও 1 বছরের নিচে আপনি শিখতে পারবেন না। আর ইন সাম কেসেস আপনি যদি আপনার যদি জীবনে অন্য কোনো সমস্যা থাকে, আপনার যদি পড়াশোনা থাকে বা অন্যান্য কিছু থাকে, আপনি যদি এটার বাইরেও অন্য কিছু করেন, টিউশন মিশন, তো সেক্ষেত্রে আপনার আর একটু সময় লাগবে, 1-1.5 বছর 2 বছর। তো যাই হোক, আপনার এত কিছু শেখা লাগবে না। আপনি যদি এই একটা কাজও শেখেন, এখান থেকে যে কোনো একটা জিনিসও শেখেন, লেটস সে ক্যাস্টেপ শিখছেন, ডিমল 3 শিখছেন, এই একটা জিনিস শিখলে এটা দিয়ে অনেক পেপার করা যায়, অনেক। সব বিষয়ে এত আপনার মানে এক্সপার্ট না হইলেও হবে, কিন্তু ওই একটা জিনিসকে আপনার ভালোভাবে শিখতে হবে, জানতে হবে যে আসলে এই ইয়াগুলোর কাজ কি, কেমনে করা হয়। আচ্ছা, আমি লেটস আজকে ডিমল 3 নিয়ে একটু কথা বলি। ডিমল 3 একটা খুবই আচ্ছা, ডিএফটি নাম শুনছেন কেউ? ডেনসিটি ফাংশনাল থিওরি। ভাই কেউ একটু আলোচনা করো, ভাই আমার তো মনে হয় আলোচনা কি বোরিং লাগতেছে নাকি? ভাই শুধু নামই শুনছি, মানে ডিটেলস আর জানি না। আচ্ছা আচ্ছা, আলোচনা কি বোরিং লাগতেছে? না ভাই, না, না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আলোচনা খারাপ লাগলে সেটাও বলবা যে ভাই আহ, আলোচনা বোরিং লাগতেছে। না ভাই, শুনতে আহ ওই দেখতেছি আর শুনতে মানে কনসেন্ট্রেশনটা এখানে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। তো এখন আসি, আচ্ছা, তো আমরা এখন ওই যেটা নিয়ে বলতেছিলাম যে ডিএফটি হচ্ছে ডেনসিটি ফাংশনাল থিওরি। এই ডেনসিটি ফাংশনাল থিওরির কারণে আহ, 3 জন বিজ্ঞানী, এটা অনেক আগে, এখন না, এটা থিওরিটিক্যাল ফিজিক্সের একটা থিওরি। এটা দিয়ে বায়োলজিরও গবেষণা হয়, ফিজিক্সের গবেষণা হয়, কেমিস্ট্রিরও গবেষণা হয়, তারপর আপনার কসমোলজিরও গবেষণা হয়। এমন কোন পৃথিবীর এমন কোন সেক্টর নাই ডিএফটি ইউজ করে না, সব কিছুর গবেষণা হয় এই ডিএফটি ইউজ করে। তো এখন কথা হইতেছে আমরা আমাদের গবেষণায় এই যে সফটওয়্যার গুলো দেখছেন, এগুলা ডিএফটি ইউজ করে, মানে অনেকগুলো ফাংশন আছে তার মধ্যে ডিএফটি একটা ইউজ করে। তো এখন আমরা একটু একটু ফাংশন গুলা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলার অনেক কিছু আছে, কথা বলতে হবে। দেখেন, ডিমল 3 ক্যালকুলেশন, এটা এটা ক্যালকুলেটর। হ্যাঁ, এটা একটা ক্যালকুলেটর যেটা আপনাকে কি কি ফাংশন দিচ্ছে দেখেন, খেয়াল করেন। এনার্জি দিচ্ছে, দেখেন টাস্ক এনার্জি আছে, অপটিমাইজেশন আছে, ডাইনামিক্স আছে, এই যে মলিকুলার ডাইনামিক্স, টিএস সার্চ আছে, টিএস অপটিমাইজেশন আছে, টিএস কনফার্মেশন আছে, ইলাস্ট্রিক কনস্ট্যান্ট আছে, মানে এই ম্যাটেরিয়াল ইলাস্ট্রিক কনস্ট্যান্ট কত এটাও আপনি জানতে পারবেন, রিঅ্যাকশন কাইনেটিক্স আছে কত, এটা দুইটা যদি কলিশন করেন সেক্ষেত্রে রিঅ্যাকশন কাইনেটিক্স গুলো কেমন হবে, বা সিমুলেশন করলে এটা কেমন আসবে। তারপর আপনার ইলেকট্রন ট্রান্সপোর্ট আছে, মিনিমাম এনার্জি পাথ আছে, আর কি নিবেন। তো সবার আগে যেটা করতে হয়, জিওমেট্রি অপটিমাইজেশনটা করতে হয়। জিওমেট্রি অপটিমাইজেশন সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। জিওমেট্রি অপটিমাইজেশন হচ্ছে একটা কেমিক্যাল ফরমেশন সবচেয়ে ভালো, বেস্ট কোন স্ট্রাকচারে আসবে, এটা হচ্ছে জিওমেট্রিক অপটিমাইজেশন দ্বারা নির্ধারণ করা হয়। তো আমি একটু বুঝাই বলি। লেটস সে আপনারা ওই যে টিএনটির ফরমেশন, ট্রাইনাইট্রো টলুইনের ইয়া দেখছেন না, অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছেন না, জি ভাই। ট্রাইনাইট্রো টলুইন। জি ভাই, জি। হ্যাঁ, তো ট্রাইনাইট্রো টলুইনের সবচেয়ে মোস্ট স্টেবল পজিশন কোনটা? একটা হচ্ছে, আমিও তো ভুলে গেলাম, কেমিস্ট্রি বহুত দিন কথা হয় না, একটু সাহায্য করেন কেউ কেমিস্ট্রি পড়াইলে। ভাই এটা অনওয়ার করে না।
ভাই অর্থ আর প্যারাতে মেইনলি হ্যাঁ সব প্যারা না অর্থ আর প্যারাতে, এই তো মেটা পজিশনে তো আর অত বেশি স্টেবল হয় না। না ভাই 95% না 99%ই মনে হয় অর্থ, নাকি প্যারা কোনটা? ভাই অর্থ 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 অর্থ, হ্যাঁ। হ্যাঁ, তো একটা বিশাল পোর্শন অর্থ পজিশনেই স্টেবল, আর একটা অল্প কিছু পজিশন হচ্ছে ওই প্যারা, আর তারও অনেক অল্প পজিশন হচ্ছে মেটা। তো এর বাইরে তো আর নাই। তো না ভাই এখন আপনি যদি এখন ওই টিএনটি নিয়ে গবেষণা করেন, ট্রাইনাইট্রোটলুইন, তাহলে আপনি ওই অর্থ পজিশনটা নিয়েই সব ক্যালকুলেশন গুলো করবেন ম্যাক্সিমাম, কারণ অর্থ পজিশনে 99% বা ওই পার্সেন্টেজ বেশিটা পজিশনটা হোল্ড করে। তো সেম এখানে জিওমেট্রিক অপটিমাইজেশনটা করা হয় যে সবচেয়ে স্টেবল, সবচেয়ে সুস্থিত অবস্থা বের করার জন্য। একটা আহ, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? না ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো একটা জিওমেট্রিক একটা সবচেয়ে কোন পজিশনে সবচেয়ে স্টেবল অবস্থায় আছে, সুস্থিত অবস্থায় আছে, এনার্জি গুলো কোন জায়গায় সবচেয়ে কম অবস্থায় আছে, সেইটা হচ্ছে আপনার জিওমেট্রিক অপটিমাইজেশন। ঠিক আছে? তো এই পজিশনটা আপনাকে তার টোটাল এনার্জিটা সবচেয়ে কম অবস্থায় এটা দিবে, সবচেয়ে স্টেবল অবস্থায় আপনাকে টোটাল এনার্জি দিবে, সবচেয়ে স্টেবল অবস্থায় অ্যাবজর্পশন এনার্জিটা দিবে। সবকিছু সবচেয়ে স্টেবল অবস্থায় আপনাকে নিতে হবে সব ক্যালকুলেশন। এই জন্য জিওমেট্রি অপটিমাইজেশন করাটা সবচেয়ে জরুরি কাজ। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি একটু বুঝাই বলি। অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে একটা জিনিস আছে, দেখেন মেটাল, মেটাল একটা অপশন আছে। এখন আপনি যে এই যে মেটাল দেখতে পাচ্ছেন, জি ভাই। জি ভাই জি ভাই। এখন এখন মনোযোগ দিয়ে যে আপনি যে এই কেমিক্যাল মানে আপনি যে ইউনিট সেল নিয়ে কাজ করতেছেন, এই ইউনিট সেলে কোনো মেটাল আছে? না ভাই এই মতো নাই না ভাই নাই, কোনো মেটাল নাই। ম্যাগজিনে কোনো মেটাল নাই, আমি যে কাজ না করতেছি ভাই এটাতে কোনো মেটাল নাই। ভাই ফলোইং টাইটানিয়াম বললো মেটাল না? টাইটানিয়াম। টাইটানিয়াম কি মেটাল মনে করেন না আপনারা জি নাকি? ভাই, এখন তো টাইটানিয়াম বিজ্ঞানীরা মেটাল তো আত্মহত্যা ভাই। টাইটানিয়াম ছাড়া অন্য কিছু আছে? করছিলাম ভাই এই জন্য আচ্ছা, তাহলে টাইটানিয়াম হচ্ছে মেটাল। তাহলে আপনারা যখন এই কাজটা করবেন, এই যে জিওমেট্রিক অপটিমাইজেশন করবেন, তাহলে মেটাল একটা আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এইখানে এখানে আছে স্পিন আনরেস্ট্রিক্টেড, আর দ্বিতীয় অপশন অটোমেটিকলি চলে আসে স্পিন রেস্ট্রিক্টেড। আপনি যখন এটা ক্লিক করলেন তখন হইল, যদি এটা ক্লিক না করেন এটা হয়ে যায় স্পিন রেস্ট্রিক্টেড। আচ্ছা, স্পিন কোয়ান্টাম নাম্বারের কথা মনে আছে? ওই যে কেমিস্ট্রিতে ওই যে প্রথমে আলোচনা হয়, জি ভাই। চারটা জি কোয়ান্টাম নাম্বার আছে না? জি ভাই। জি ভাই। প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, আরো কি কি সব আছে, যাই হোক ম্যাগনেটিক আছে। লাস্টে যায় স্পিন। হ্যাঁ, ম্যাগনেটিক আছে। তো লাস্টে যায় স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন একটা ইলেকট্রন বা একটা লাস্ট একটা অরবিটে বা একটা অরবিটালের মধ্যে স্পিন দুইটা থাকে, একটা হচ্ছে পজিটিভ হাফ আর একটা নেগেটিভ হাফ। একটা বোঝায় ক্লকওয়াইজ আর একটা কাউন্টার ক্লকওয়াইজ, তাই না? জি এখন আপনি যদি এই অ্যাটম গুলার স্পিন রেস্ট্রিক্টেড করে দেন, মানে এই অবস্থায় এখন তো ক্লিক করেননি আনরেস্ট্রিক্টেড উপরে, তাহলে এটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, তাহলে স্পিন স্পিন আর কাউন্ট হবে না, স্পিন নাম্বারটা আর কাউন্ট হবে না এই পুরো জিওমেট্রিক অপটিমাইজেশনে। তো এটা তখন একরকম রেজাল্ট শো করবে। আর যদি স্পিন আনরেস্ট্রিক্টেড করে দেন, মানে স্পিন তখন কাউন্ট হবে, স্পিন নাম্বার গুলা, তখন এটা আরেক রকম রেজাল্ট শো করবে। মজার ব্যাপার হলো শুধু এই একটা ক্লিকের ব্যবধানে দুইটা রিসার্চ পেপার বের হয়ে যায়, মানে দুইটা আলাদা আলাদা রিসার্চ পেপার করা যায় আর করছে মানুষজন। একটা হচ্ছে স্পিন রেস্ট্রিক্টেড অবস্থায়, আর একটা হচ্ছে স্পিন আনরেস্ট্রিক্টেড অবস্থায়। এন্ড পার্থক্য কি? পার্থক্যটা হইতেছে যে স্পিন রেস্ট্রিক্টেড অবস্থায় একরকম ক্যালকুলেশন রেজাল্ট আসবে, স্পিন আনরেস্ট্রিক্টেড অবস্থায় আরেক রকমের ক্যালকুলেশন রেজাল্ট আসবে। এখন রিসার্চের ভুল আর সঠিক বলে কিছু নাই। রিসার্চে কোনো জিনিস যদি রেজাল্ট খারাপ আসে, কম আসে,
এক্সপেক্টেড মতো কোনো রেজাল্ট না আসে সেটাও রিসার্চের যে আপনি একটা পথ রাস্তায় যাচ্ছেন, এই পথে যে একটা সময় এটা সাকসেসফুল হইতে পারলেন না, যেটা আপনি এক্সপেক্টেড রেজাল্ট চাচ্ছিলেন, সেটাও একটা আপনার ডকুমেন্টেশন যে হ্যাঁ এই পথে যাওয়া যাবে না, এই পথে গেলে সাকসেসফুল হওয়া যাবে না। আবার কোনো যে আপনি যদি সাকসেসফুলি কোনো কিছু অ্যাচিভ কোন রেজাল্ট, এক্সপেক্টেড কোনো রেজাল্ট আসে, সেটাও রিসার্চ। এখন নাসাতে অনেক রিসার্চ হয়, যারা আগামী 100 বছরেও এটা রেজাল্ট আনতে পারবে না, কিন্তু তারা তাদের কাজ একটাই, রিসার্চ করো, রেজাল্ট বের করো, এটা হইতেছে না ডকুমেন্টেড করো, যে এই পদ্ধতিতে গেলে হবে না। আপনারা জানেন যে টমাস আলভা এডিসন 10,000 বার চেষ্টা করার পর একটা বাতি বাল্ব আবিষ্কার করছিল। তাহলে 10,000 বার তাকে এই এক্সপেরিমেন্টটা করতে হয়েছে এবং তাকে জানতে হয়েছে, ডকুমেন্টেড করতে হয়েছে যে এই 10,000 বার ওয়েতে এটা হওয়া পসিবল ছিল না। তো আপনার এই কাজটাও একটা রিসার্চ পেপার, এই যে পসিবল না এই ঘটনাটাও। তো এই হচ্ছে প্রতিটা রিসার্চের ব্যাপার। আচ্ছা, এরপর আসে ফাংশন। আচ্ছা, ফাংশন গুলা নিয়ে কথা বলি। এখানে জিজিএ আছে, তারপর আপনার এমজিজিএ আছে, হাইব্রিড আছে, এলডিএ আছে। এলডিএটা কি? লো ডেন্সিটি, এটা বোঝায়। জিজি হচ্ছে গ্যাবার্ডিয়ান কি জানি, যাই হোক, আমি এটা আপনাদেরকে বলবো না। হাইব্রিড, আবার হাইব্রিডটা কি? হাইব্রিডটা হচ্ছে এলডিএ মিলায়া। আচ্ছা, এইখানে আছে দেখেন বেশ কয়েকটা ফাংশন আছে, পিডাব্লিউসি আছে, ভিভিএন আছে। তো আমরা জানি, আমরা সবসময় নর্মালি আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে এখানে জিজিএ ইউজ করি, জিজিএ আর পিবি ইউজ করি। আচ্ছা, জিজিএ এর অনেকগুলো ফাংশন আছে, পিবি আছে, বিএলওয়াইপি আছে, এগুলো আমি বুঝে বলবো এক সময়, কোনো সমস্যা নাই। তো এগুলা আসলে অনেক কিছু ডিপেন্ড করে, এই ফাংশন গুলার আপনি যদি চেঞ্জ করে, যেমন বিএলওয়াইপি, এটা আপনারা বেশ কিছু ইয়াতে দেখবেন, পেপারে দেখবেন বিএলওয়াইপি, পিডাব্লিউ91, তারপর পিবি, সবচেয়ে বেশি দেখবেন জিজিএ পিবি। এটা আপনারা কোন জায়গায় দেখতে পারবেন? এই মেথডস এ দেখতে পারবেন, এই যে রিসার্চ। রে ভাই, আচ্ছা আমার মনে হয় 10 মিনিট আছে, আর আমি একটু তাড়াতাড়ি ওভারভিউটা দিয়ে দিই। তো আহ, এইখানে আমরা কি কি ক্যালকুলেশন করা যায় একটু বলি। প্রপার্টিসে যান, প্রপার্টিসে গেলে দেখেন ব্যান্ড স্ট্রাকচার ক্যালকুলেট করতে পারছেন, ডেনসিটি অফ স্টেট ক্যালকুলেট করতে পারতেছেন। ডেনসিটি অফ স্টেট কে সংক্ষেপে বলা হয় ডস। ডসের কিছু গ্রাফ আছে, আমি ডসের কিছু গ্রাফ দেখাবো, দাঁড়ান দেখাই, একটা গ্রাফ দেখাই, আমার নিজের কাজগুলো দেখাই, ডসের গ্রাফটা দেখাই। আচ্ছা, ডসের গ্রাফ আসুক, ততক্ষণ আমরা একটু দেখি। ওই, আচ্ছা, সেটা হইতেছে ফ্রিকোয়েন্সি আছে, ফুকুই ফাংশন আছে, হ্যাঁ, তারপরে আপনার ওই আহ আরো কি আছে, হ্যাঁ, অপটিক্স আছে, অরবিটাল আছে। ডসের গ্রাফটা আমরা একটু শো করি, দাঁড়ান চলেই আসছে। আচ্ছা, ডসের গ্রাফ দেখতে পাচ্ছেন সবাই? এটা যদিও ব্যান্ড স্ট্রাকচার, এরপরে আছে আপনার আহ এরও ব্যান্ড স্ট্রাকচার, ক্যাপাসিটি বাইন, এটা কাজ হচ্ছে আমার। ডসের গ্রাফ, এই যে ডসের গ্রাফ, এই যে দেখেন, এখানে ম্যাগজিনের ডস আছে, দেখতে পাচ্ছেন কেউ? জি ভাই। জি ভাই দেখা জি ভাই, যায়। দেখা যায়। দেখা যায় না? জি ভাই দেখা দেখা যায় যায়। ভাই। আচ্ছা, এই যে দেখেন গ্রাফ গুলা দেখেন, একটা নীল কালারের গ্রাফ, একটা লাল কালারের, একটা কালো কালারের, তিনটা আছে। একটা হচ্ছে ম্যাগজিন, একটা ম্যাগজিন ক্যাপাসিটা, আর একটা হচ্ছে ক্যাপাসিটা বাইন, এটা একটা ওষুধ। আর একটা হচ্ছে ম্যাগজিন আর ক্যাপাসিটা বাইন। এখন আমি ড্রাগ রিলেটেড কাজ করতেছি বলে এমন না যে আমি ড্রাগের কাজই করি, আমি ব্যাটারি কাজ করি, আমি এনার্জি হারভেস্টিং এর কাজ করি, আমি এনার্জি ম্যাটেরিয়ালস এরও কাজ আছে আমার, কম্পোজিটের কাজ আছে আমার, কার্বন ন্যানোটিউব নিয়ে আমার কাজ আছে। তো আমার ওই যে আপনাকে আমি বলছিলাম, লাইফে যে ধরনের এক্সপার্টিজের সাথে যখন কাজ করার সুযোগ পাবেন, তখন আপনাকে ওইটা লুফে নিতে হবে। তো যাই হোক, ওইটা আমার একটা সুযোগ হয়েছিল এই কাজে মানে কাজ করার। তো যাই এরা আমি বলতেছি। তো এখানে ডস, এটাকে বলা হয় ডেনসিটি অফ স্টেট। তো ডেনসিটি অফ স্টেট, এই পাশে আবার এনার্জি লেভেল, ইলেকট্রন ভোল্ট ইউনিটে। ইলেকট্রন ভোল্ট সম্পর্কে তো সবার আইডিয়া আছে, সবাই তো টিউশনে পড়ান, লিস্ট আইডিয়া আছে তো নাকি? জি ভাই। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা এনার্জি ইউনিট। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 × 10⁻⁹ মনে হয়, 19 কুলম।
19 রুল 3 রুল। হ্যাঁ, আমি ঠিকঠাক না বললে একটু ঠিকঠাক করে দিন, সমস্যা নেই। এখন আপনাদেরকে একটু আমি আগের জায়গায় ফেরত নিয়ে যাই। আহ সেটা হইতেছে যেটা বুঝাইতেছিলাম, এখানে ফুকুই আছে, পপুলেশন অ্যানালাইসিস আছে, বহুত কাজ করা যায় এগুলো দিয়ে, বহুত। এই প্রপার্টিজ গুলো দিবেন, তারপর দেখেন এবার আসেন এসএফসি টলারেন্স, কে পয়েন্ট সেটটা খুব ইম্পর্টেন্ট। বেসিস সেটটার উপর ডিপেন্ড করে আপনার ইয়াটা কেমন হবে, রেজাল্টটা কেমন হবে। যেমন এখানে ডিএনপি আছে, ডিএনপি প্লাস আছে, এটা তারপর ডিএন আছে, এমআইএন আছে, এগুলো নিয়ে বহুত আলোচনা করব, এবং কোনটা কখন নিবেন, কেন নিবেন, এটা বুঝাই বলবো নি। কে পয়েন্ট সেটের উপর ডিপেন্ড করে আপনার রেজাল্টের অনেক পরিবর্তন হয়। যেমন এখানে 881টা হচ্ছে একটা কে পয়েন্ট সেট, এটা হচ্ছে মিডিয়াম একটা, আর যদি ফাইন নেন আরো, তাহলে এটা হয়ে যাবে 992। তারপর এখানে যদি আপনি কোর্স নেন তাহলে এটা হয়ে যাচ্ছে 551। আরো সুন্দর বলি, কে পয়েন্ট সেট আপনার ঠিক করতে হয় এইখানে। আপনার কি এই যে ভ্যালুগুলা দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ স্পেসিং দেখতে পাচ্ছেন, এই যে অ্যাভারেজ অ্যাকচুয়াল স্পেসিং 0.7530 তারপরটা আছে 0.0708, তারপরটা আছে 0.061115 1 বাই অ্যাংস্ট্রম, এটা দেখতে পাচ্ছেন। জি জি ভাই। এই নাম্বারস গুলা, এই ভ্যালু গুলা একটা অন্যটার যত কাছে হবে, আপনার ক্যালকুলেশনটা তত বেটার আসবে, রেজাল্টটা তত বেটার আসবে। এবং আপনাকে কে পয়েন্টটা সেট করতে হবে এই ক্যালকুলেশন গুলা যেন একটা অন্যটার থেকে ডিফারেন্স ক্রিয়েট না করে। যেমন মানে একদম কাছে হইলে বেটার হয়, সবচেয়ে কাছের রেজাল্ট আপনাকে নিতে হবে। যেমন এখানে 551 একটা রেজাল্ট আসছে, 552 তে এমনও হইতে পারে 0.6 এর জায়গায় 0.7 হয়ে যেতে পারে এখানে। তো আপনার ডিফারেন্সটা কম আর কি নিতে হবে এইটার মধ্যে, এটা হচ্ছে ইয়া। এখন কোয়ালিটির কথা বলি, এখানে কোয়ালিটি কোর্স আছে, কোর্স একটা কোয়ালিটি, মিডিয়াম একটা কোয়ালিটি, ফাইন। এখন দেখা যাচ্ছে আপনি ফাইন নিলে আমাদের যে সফটওয়্যার আর আমাদের যে ল্যাপটপ বা আমাদের যে কনফিগারেশন ল্যাপটপ গুলা, তো একটা ক্যালকুলেশন চালাইতে লাগে 48 ঘন্টা। আমি আমার একটা ক্যালকুলেশন চালাইছি 48 ঘন্টা ধইরা, টানা 48 ঘন্টা আপনার ল্যাপটপ ওপেন রাখতে হয়েছে। তো আপনার যদি 8512 থাকে, 8 জিবি 512 জিবি এসএসডি, তো মোটামুটি চলবে। কিন্তু কথা হচ্ছে সি ড্রাইভটা ফাঁকা রাখতে হবে, একদম ফাঁকা। মানে ক্যালকুলেশন যদি ভালো স্পিডে চালাইতে চান, মোটামুটি স্পিডে, তাহলে আপনার সি ড্রাইভে অ্যাটলিস্ট 300 জিবির মতো ফাঁকা রাখবেন। যত হাবিজাবি আছে সব ডিলিট করে দিবেন, যত হাবিজাবি আছে। এটা খুব ভারী একটা সফটওয়্যার, এবং এটার মধ্যে সব আছে। একটা সফটওয়্যার নিলেই আপনার মোটামুটি অনেক কাজ হবে। তো আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে সফটওয়্যার গুলো ইনস্টল করে দিবে, এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে সফটওয়্যারটাও দিবে, আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ল্যাপটপে রাইখা দিবেন একটা ইয়াতে। আর আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে যে সফটওয়্যার মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে ওই সফটওয়্যারটা ইনস্টল করে দিবে নেক্সট ক্লাসের আগেই। নেক্সট ক্লাসটা আমি একটু বলে রাখি, আমি শুনলাম আপনাদের ইয়া আছে, ওই যে সাপ্লি এক্সাম আছে, আবার হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটি, অন্য ইউনিভার্সিটিরও এক্সাম আছে এই মুহূর্তে। তো আপনাদেরকে আসলে মানে আপনাদের এক্সাম বা অন্যান্য ব্যস্ততার কথা চিন্তা করে আমাদের নেক্সট ক্লাসটা হয়তো হইতে পারে আগামী মানে 1 সপ্তাহের মধ্যে হয়তো হইতে পারে, আবার নাও হইতে পারে, আমার নিজেরও কিছু ব্যস্ততা আছে। তো আমি সবকিছু মিলাইয়া হয়তো আগামী আগামী 1 সপ্তাহের মধ্যে একটা ক্লাস নিলেও যাইতে পারি, অথবা এটা পোস্টপোন করে ডিসেম্বরের দিকে নিতে পারি। তো ধরে রাখেন আগামী 1 উইকে ক্লাস হইতে পারে, আগামী উইকে ক্লাসও হইতে পারে। তো আমাদের মানে ক্লাসগুলো হবে বেসিক্যালি ফ্লেক্সিবিলিটির উপরে ডিপেন্ড করে। আমরা ক্লাসগুলো করব আমাদের ট্রেনারের ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে আমার স্টুডেন্ট ফ্লেক্সিবিলিটি, দুইটা মিলাই কাজগুলো করব। তো আজকে আপনারা যা দেখলেন, মোটামুটি শিখলেন, আপনাদের কাছে একটু অপিনিয়ন শুনতে চাচ্ছি, একজন করে অপিনিয়ন দেন। কেউ একজন অপিনিয়ন দেন ভাই। ওভারঅল ক্লাসটা খুব ভালো লাগছে। আনিকা নাওয়ার হাত তুলছেন, আনিকা নাওয়ার একটু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এই যে সফটওয়্যারের কথা বললেন, মানে মানে তো মানে বললেন যে ছবিগুলো সহ ডিলিট করতে হবে, মানে আমার আগের ফাইল যত আছে সব ডিলিট করে তারপর ইনস্টল করতে হবে? হ্যাঁ দেখেন, আমি বললাম যে সফটওয়্যারটা সফটওয়্যারটা খুব ভারী সফটওয়্যার। আপনি
যদি ভালোভাবে চালাইতে চান আপনার ল্যাপটপকে ফ্রি রাখাটা ভালো। আপনার যদি এমন কোনো মানে প্রয়োজনীয় জিনিস না থাকে, যেমন অনেকে ট্যুরে যান ছবি তুলে ল্যাপটপে রেখে দেন, মুভি দেখে download করে রেখে দেন, তো এইগুলো তো দরকার নাই। আপনার ছবি আপনি গুগল ড্রাইভে রাখেন বা আরো 10টা জায়গায় রাখেন। ইম্পর্টেন্ট ফাইল না হইলে আপনার ওইখানে ফাইল আপনার ইয়াতে রাখাই বেটার। মানে আমি বুঝাতে চাচ্ছি আপনার সি ড্রাইভ 300 জিবি আপনি রাখবেন, সি ড্রাইভে 300 জিবি ফাঁকা রাখবেন, আর এই সফটওয়্যার আপনার সি ড্রাইভে ইনস্টল হয়। কেউ অপিনিয়ন জানান। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে ফিডব্যাক চাচ্ছি। আপনারা পুরো ক্লাসটা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না। আপনারা যদি যেমন আমি আমাদের ইয়া থেকে কিছুদিন আগে একটা পোস্ট করা হয়েছিল, ওই যে ডিএফটির একটা ক্লাস হবে, এটা হচ্ছে আপনার ওই যে ইউনিভার্সিটি অফ সম্ভবত ম্যাসিডোনিয়াতে। তো ওইখানে ওইটা অ্যারাউন্ড $300, 300 ইউরো, 300 ইউরোর মতো ক্লাস, ওইটা জিনিসই পড়াচ্ছে সে জিনিস 300 ইউরো। তো 300 ইউরো বাংলা টাকায় নিয়ে আসেন কয় টাকা হয়? অ্যাটলিস্ট তো কত, 40,000-এর উপরে তো হবে, 40-45 হাজার হবে না? জি ভাই। হ্যাঁ। তো ওই সেম অ্যামাউন্টের ক্লাস আপনারা ফ্রি পাচ্ছেন। এখন কথা হইতেছে যে আপনাদের কমেন্ট আমি জানতে চাচ্ছি, আপনারা মানে আপনাদের চিন্তা ভাবনা গুলো কি, আসলে আপনারা কতটুকু ইন্সপায়ার্ড একটু বলেন। কেউ একজন বলেন, সময় নেই, 1 মিনিট আছে। আচ্ছা ভাই আমি বলি। জাওয়াদ, আপনি বলবেন? আচ্ছা ভাই, হ্যাঁ, হ্যালো ভাই, আসলে আচ্ছা, কেউ একজন বলেন, ও বলবেন। হ্যাঁ বলেন। আসলে ভাই আমি হচ্ছে মোটামুটি যেটা এই সেশনটা সম্পর্কে যেটা মোটামুটি একটা আইডিয়া চলে আসলো যে হচ্ছে আহ, যেগুলো আমরা জানলাম যে এইগুলো সম্পর্কে আসলে প্রথম আহ, প্রাথমিক অবস্থা আমাদের কোনো আইডিয়া ছিল না। ম্যাক্সিমাম জিনিসগুলো আসলে ফার্স্ট টাইম দেখা। তো মনে হচ্ছে যে সামনে বেশ ভালো কিছু একটা হচ্ছে আসতেছে এবং হচ্ছে এটা বেশ ভালো একটা ইফেক্ট রাখবে আর কি। আচ্ছা, জাওয়াদ বলেন। ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বেশ